টি-20 আর ওয়ানডে ডামাডোলে আমরা আসলে খেয়ালই করতেছি না যে আর কয়েকদিন পরেই বাংলাদেশ আবার টেস্ট খেলতে নামবে। আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ, এবং এই সিরিজটা আমাদের জন্য খুব এক্সাইটিং একটা সিরিজ একটা মানুষের জন্য। সেটা হচ্ছে মুশফিক এই সিরিজেই সব ঠিক থাকলে, স্রষ্টা যদি কোনো রকম কোনো অঘটন না ঘটান, তাহলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন। তার আগে এই মুহূর্তে তো আমাদের সব আলোচনার কেন্দ্রে আছে যে টি-20 দল কি হবে, কি হইতে যাচ্ছে, বিশ্বকাপে কারা যাবে, তার আগে মিডল অর্ডারে কি ট্রাই করা হবে। কিন্তু আমাদের তো এখন একটু ভাবা দরকার যে আমাদের টেস্ট দলটা কি হবে। আমাদের টেস্ট দল শ্রীলঙ্কা যেমন ছিল ওটা কি অপরিবর্তিত থাকবে? মোস্ট প্রবাবলি না। ওই টিমটায় খুব গুরুত্বপূর্ণ একটা অন্তত চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। সেই চেঞ্জটা হচ্ছে ওপেনিং পজিশনটা একটা চেঞ্জ হবে। একটা ট্যাকটিক্যাল মুভও সম্ভবত এই সিরিজে আমরা দেখব। সেইটা কি, সেটা নিয়ে একটু আলোচনা করি, এবং ওপেনিং পজিশনে কি চেঞ্জ আসতে যাচ্ছে সেই জিনিসটা একটু আমার একটা অনুমান ভিত্তিক আলোচনা বা কিছু শ্রীলঙ্কা সিরিজ থেকে পাওয়া তথ্য, ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা, এগুলা মিলাই একটু কথা বলি। শ্রীলঙ্কা সিরিজের যে দলটা, ওই দলটাকে অবিকৃত রাখা বা না রাখা নিয়ে আমাদের নির্বাচকদের মধ্যে একটা ডিলেমা তৈরি হচ্ছে। ডিলেমার কারণ হচ্ছে যে এর মাঝে আপনারা জানেন যে আমাদের এখানে একটা ফিক্সিং নিয়ে তদন্ত হচ্ছে, সেখানে আইসিসি ইনভলভ ছিল, আইসিসি রাখছো, সব মিলে সেখানে কিছু নাম সুপারিশ করা হয়েছে, যার ভিতরে একটা জিনিস মিডিয়াতে আসছে যে শ্রীলঙ্কা সফরের ওই দলে থাকা একজন বা দুজন খেলোয়াড়ের নাম সন্দেহের তালিকায় বা প্রমাণের তালিকায় আছে। ফলে ওই টিমটাকে যদি চেঞ্জ করা হয় তাহলে মনে হতে পারে যে যারা বাদ পড়লো তারা বোধহয় ওই তালিকায় ছিল। আবার ওই টিমটাকে তেমনি পারফরমেন্স জনিত কারণেও হয়তো চেঞ্জ করতে হবে। এইখানে একটু নির্বাচকরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে সুনির্দিষ্ট করে কেউ বাদ পড়ে গেলেই না রিউমার তৈরি হয়ে যায় যে এই সেই ছেলে যার নাম আসছিল। এইসব চিন্তা বাদ দিয়ে যদি আমরা টিমের দিকে তাকাই, পারফরমেন্স, শুধু পারফরমেন্সের দিকে তাকাই, তাহলে ওপেনিং পজিশনে একটা চেঞ্জ আসবেই, এটা আসতেই হবে। সেটা হচ্ছে আমাদের এনামুল হক বিজয় বাদ পড়বে। স্কোয়াড থেকে এনামুল হক বিজয়ের বাদ পড়তে হবে। যে পারফরমেন্স সে করছে, যেটুকু সুযোগ পাইছে, এটা যে খুব বেশি সুযোগ পাইছে তা না। বিশেষ করে টানা কয়েক সিজন ধরে ফার্স্ট ক্লাসে খুব ভালো করার পরে, অনেক রান করার পরে, খুব ভালো এই অর্থে, রানের অর্থে অনেক রান করার পরে সে টেস্টে আরেকটু সুযোগ পেতেই পারে। কিন্তু মুশকিল হচ্ছে সে যে ভঙ্গিতে ব্যাট করছে, দ্যাট ওয়াজ ভেরি আগলি, দ্যাট ওয়াজ ভেরি আগলি। মানে আমরা একটা প্রত্যাশা করছিলাম, এটা বলতে পারেন যে আমার ব্যক্তিগত একটা প্রত্যাশা ছিল যে বিজয় ইন দ্য মিন টাইম নিজেকে একটু হলেও চেঞ্জ করছে। তার ফুটওয়ার্ক রাতারাতি চেঞ্জ হয়ে যাবে বা আদৌ জীবনে চেঞ্জ হবে এই প্রত্যাশা আমি করি না। কিন্তু ফুটওয়ার্ক খারাপ থাকার পরেও আমি আজকে একটা আড্ডায়ও বলতেছিলাম যে স্টিভেন স্মিথ থেকে শুরু করে বীরেন্দ্র সেহবাগ, ম্যাথিউ হেডেন, বাজে ফুটওয়ার্ক নিয়ে তো লিজেন্ড হয়েছেন অনেকেই, কিন্তু তাদের হ্যান্ড আই কোঅর্ডিনেশন অনেক ভালো ছিল। নিজেকে খুব দ্রুত বল জাজ করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারতেন। সেই জিনিসগুলো অন্তত উন্নতি হবে বিজয়ের, এটা আশা করছিলাম আমরা, হয় নাই কিছু। পেস বলের এগেনস্টে একেবারে খাবি খায় ছেলেটা। ফলে শ্রীলঙ্কা ট্যুরে সে যে পারফর্ম করছে, তার আগে যে পারফর্ম করছে, তাতে সে বাদ পড়ে যাবে। এখন ঘটনা হচ্ছে সেই জায়গাটা ঢুকবে কে? অপশন খুব বেশি নাই আসলে আমাদের হাতে, খুব বেশি নাই। এর আগে অনেক দিন ধরে আমাদের বিকল্প সহ তিনটা ওপেনার ছিল, সাদমান, জাকির আর জয়। সাদমানও রানে ছিল না কিছুদিন আগে পর্যন্ত, গত বছর পর্যন্ত তিনজনই একবারে ডুবাচ্ছিল। পরে সাদমান গত পাকিস্তান ট্যুর থেকে একটু একটু করে রানে ফিরছে, এখন বেশ ছন্দে আছে। গত বেশ কিছুদিন সে ধারাবাহিকভাবে রান পাচ্ছে। ফলে সাদমান এক এন্ডে থাকবে, এ ব্যাপারে সন্দেহ নাই। কিন্তু জাকির যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে খুব একটা উন্নতি হয়েছে এর মধ্যে এরকম কোনো প্রমাণ আমাদের হাতে নাই। ফলে জাকিরকে যে রিকল করা হবে এরকম কোনো সম্ভাবনাও নাই। জাকির মাঝে কিছুদিন ইনজুরিতেও ভুগছে। এখন তাহলে ওই ওপেনিং পজিশনে যদি বিজয় বাদ পড়ে, তাহলে কে আসবে? স্বাভাবিক ইকুয়েশন বলে যে জয় রিকল হবে, কারণ জয় রানের মধ্যে আছে, বেশ রানের মধ্যে আছে। সম্প্রতি টি-20তেও সে খুব ভালো রান করছে, এই যে এনসিএল টি-20তে। আবার এনসিএল শুরু হয়েছে মাত্র একটা রাউন্ড বোধহয় খেলছে, 2 ইনিংসেই 170-এর উপরে রান করছে, একটা সেঞ্চুরি করছে। যদিও আমরা জানি যে লোকাল ক্রিকেট আমাদের যে স্ট্যান্ডার্ডের হয়, এটা নিয়ে আসলে খুব বড় যুদ্ধে নামাটা কঠিন,
কোনো কারো পক্ষে বাজি ধরা কঠিন। অ্যাটলিস্ট বিজয় তো আমাদের এই শিক্ষাটা দিয়ে দিল যে ঘরোয়া ক্রিকেটে রান করলেই তার পক্ষে যুদ্ধ করা যাবে না। তারপরও আমাদের তো দিন শেষে সম্বল এই ঘরোয়া ক্রিকেটেই। এখানে যে ভালো করবে তাকে আমাদের ডাকতে হবে। সেই হিসাবে জয় একটা ভালো দাবিদার যে হ্যাঁ, আমাকে আমার পুরনো জায়গাটা বুঝায় দেন। তাহলে আসলে খুব ট্যাকটিক্যাল কোনো মুভের ব্যাপার থাকে না, বিজয় বাদ পড়বে, জয় ঢুকবে। জয়, বিজয় শব্দ দুটোও পরস্পরের সমার্থক। বিজয়ের জায়গায় জয় চলে আসবে। কিন্তু না, আমি যতদূর জানি এই ব্যাপারটা শ্রীলঙ্কা সফরেই ইমপ্লিমেন্ট করার কথা ছিল। যদি না শ্রীলঙ্কা সফরে শান্ত মেন্টালি খুব আনসেটেলড হয়ে যেত। ওই আনসেটেলড অবস্থায় সে তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস খেলছে। তখন তারে হুট করে ওয়ানডে থেকে সরানো হলো এবং সেকেন্ড টেস্ট চলার পরে সেকেন্ড টেস্ট শেষে সে জানালো সে আর ক্যাপ্টেন্সি করবে না। অবশেষে শান্ত আবার ক্যাপ্টেন্সিটা নিচে, বোর্ড তার ভুল বুঝতে পারছে। সবকিছুর পরে ওই শ্রীলঙ্কা ট্যুরেই একটা প্ল্যান ছিল। সেটা হচ্ছে বিজয়ের কিন্তু আসলে শ্রীলঙ্কা ট্যুরে ম্যাচ পাওয়ার কথা ছিল না। ওখানে তাদের যে ট্যাকটিক্সটা ছিল এখন ওটা আমরা বলতে পারি, ওটা তখন তারা একটু গোপন রাখতে চাইছিল। সেটা হচ্ছে শান্ত নিজেকে প্রমোট করে ওপেনিংয়ে চলে আসবে। ওপেনার হিসেবে সাদমানের পার্টনার হিসেবে নতুন কাউরে নেওয়া হবে না, শান্তই ওপেন করবে। শান্ত তো বিভিন্ন লেভেলে ওপেন করার এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন ফরম্যাটে। সব ফরম্যাটে সে টুকটাক ওপেন করছে এবং ফার্স্ট ক্লাসে সে ভালোই ওপেন করছে। আর অ্যাকচুয়ালি নতুন বল খেলে তো ওই ৩-৪ নাম্বারে খেলা আর ওপেন করার মধ্যে খুব মারাত্মক ডিফারেন্স নেই, আবার কখনো কখনো অনেক ডিফারেন্স। একদিন আমি বলতেছিলাম যে একেবারে ওই ১ নাম্বার ব্যাটসম্যান হিসাবে ওপেন করা আর ২ নাম্বার ব্যাটসম্যান হিসাবে ওপেন করার মধ্যেও পার্থক্য আছে। ফলে নতুন বলের খেলোয়াড় হলেও ৪ নাম্বার থেকে ওপেনিংয়ে চলে যাওয়াটা সহজ ডিসিশন না। স্টিল এটা তাদের একটা ট্যাকটিক্যাল মুভ যে ওপেনিংয়েই যেহেতু ঝামেলাটা হচ্ছে, সাদমান এক পাশে আছে কিন্তু আরেক পাশে তো ওপেনার পাচ্ছি না আমরা। জাকির, জয় ট্রাই তো কম করা হচ্ছে না, জয়ও তো কম সুযোগ পায় নাই। তাহলে ওইখান জায়গাটা সেটেল করার জন্য যেহেতু শান্ত রানের মধ্যেই আছে, শান্তর স্কোরিং নিয়ে কোনো সমস্যা নেই, শান্তই ওপেন করবে, শান্ত আর সাদমান। সেক্ষেত্রে আমরা একটু অপরিচিত একজন মুখকে মিডল অর্ডারে দেখতে পারি, যাকে নিয়ে আমাদের ভক্তদের মধ্যে অনেকদিন ধরে একটা দাবি দেওয়া আছে যে এই ছেলেটাকে জাতীয় দলে নেওয়া উচিত। সেটা হচ্ছে অমিত হাসান। ২৪ বছর বয়সে এই ছেলেটা গত ২ সিজন ধরে বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটে সম্ভবত সবচেয়ে বড় অ্যাট্রাকশন। প্রচুর রান তো করতেছেই, সে ফার্স্ট ক্লাসে এখন পর্যন্ত 42 উপরে অ্যাভারেজে রান করতেছে। গত ২ বছরে এটা তার অনেক বেশি, সম্ভবত 50 উপরে অ্যাভারেজে রান করতেছে। গত বছর সে সম্ভবত সর্বোচ্চ স্কোরার ছিল এনসিএল এর। এবছর এখনো পর্যন্ত খুব বড় স্কোর করেনি, করবে। ওর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে টেকনিক্যালি বাকিদের তুলনায় অনেক ফ্ললেস। মানে এই যারা ওদের কম্পিটিটর, এই যে যারা আমাদের ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে তাদের তুলনায় ও টেকনিক্যালি অনেক ফ্ললেস, অনেক। মানে ওকে আপনি বলতে পারেন যে খানিকটা মার্শালের বৈশিষ্ট্য আছে ওর ভেতরে। প্রচুর রান করে, মার্শালের মতো অত ধীর গতিতে করে না, কিন্তু সে খুব ভালো শট করে। মানে আমি তার দু একটা শট, দু একটা ইনিংস যা টুকটাক ইউটিউবে দেখছি, ওই যে বিসিবি যখন লাইভ করে, তাতে আমার কাছে মনে হয়েছে যে সে মিডল অর্ডারের জন্য খুব ভালো। সেক্ষেত্রে ব্যাপারটা এরকম করতে পারে যে শান্ত নিজেকে ওপেনার বানায় ফেললে শান্ত ৪ নাম্বার পজিশন, যেটা আসলে অমিতের জন্য খুব সুইটেবল পজিশন, কারণ অমিত প্রায় সময় ৪-এ ব্যাট করে এবং ৪-এ ব্যাট করে সে রান বন্যা করতেছে। তো আমাদের ৪-এ সেক্ষেত্রে অমিত ঢুকে যেতে পারে। তখন যেটা হবে যে দৃশ্যত আমাদের টপ মিডল অর্ডারটা খুব সলিড হয়ে যাবে। মানে ওপেন করবে সাদমান, শান্ত, ৩ নম্বরে তো যথারীতি মুশফিক যাবে, ৪ নম্বরে অমিত যাবে, ৫ নম্বরে মুশফিক যাবে। মানে তারপরে ৬-এ লিটন যাবে। মানে একদম ৬ নাম্বার পর্যন্ত যারা ব্যাট করবে, যেমন একটা টেস্ট লাইন আপ হওয়া উচিত আইডিয়ালি। হয়তো এর অনেকে ছন্দে থাকবে না, অনেকে তার সেরাটা দিতে পারবে না, সেগুলো তো ম্যাচ টু ম্যাচ ভেরি করবেই। এমন না যে কাগজে কলমে তারা বেস্ট বলে প্রতি ম্যাচে বেস্টটা করবে, তা না। কিন্তু ৬ নাম্বার পর্যন্ত আমাদের দেশের যারা এখন বেস্ট টেস্ট ক্রিকেটার তাদেরকে আমরা দেখতে পাবো। এরকম একটা পসিবিলিটি থাকে যদি শান্ত ওপেনিংয়ে চলে যায়। আমরা জানি না এখনো ডিসিশনটা কি হবে, তবে অমিত ডাক পেতে যাচ্ছে। সম্ভবত দলে চেঞ্জ আসবে ২টো, বিজয় বাদ পড়বে, এটা আমি আপনাকে নিশ্চিত করতে পারি। যদি না খুব বেশি কৌশলী হওয়ার চেষ্টা করে নির্বাচকরা, তা না হলে বিজয় বাদ পড়বে ব্যাটিংয়ের কারণেই বাদ পড়বে। তার জায়গায় তো অমিত
ডাক পাওয়ার কথা। জয়ও দলে হয়তো অন্য কোনো একটা চেঞ্জ আসলে সেই নামটা না আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আমি অনুমান করতে পারি যে সেটা কে? স্কোয়াড থেকে সে লাস্ট ২ ম্যাচ শ্রীলঙ্কায় খেলে নাই, স্কোয়াডে ছিল। সে এখন বাংলাদেশের ক্রিকেটে খুব আলোচিত চরিত্র। আমি অযথা ব্যাপারটা উস্কায় দিচ্ছি না যে ওরে টেস্ট থেকেও বাদ দেন। এইজন্য নামটা বললাম না। কিন্তু আমি জানি যে সম্ভবত নির্বাচকরা তারেও ছেঁটে ফেলবে। তার বদলে ঢুকবে আসলে জয়। জয়ও হয়তো রিজার্ভে থাকবে, আর না হলে ট্যাকটিক্স অনুযায়ী একটা টেস্টে হয়তো শান্ত সাদমান ওপেন করবে, টেস্টে হয়তো সাদমান আর জয় ওপেন করবে। এরকম ট্যাকটিক্স চেঞ্জ হতে পারে। কিন্তু জয় আর অমিত যে ঢুকতে যাচ্ছে এটা মোটামুটি বলা যায়। যদি এটা না ঘটে তাহলে আমি আরেকবার লিপুবার এই নির্বাচক কমিটি নিয়ে কোশ্চেন তুলব যে তারা কি আদৌ টেস্টে বেস্ট টিমটা চান নাকি স্রোতে গা ভাসাতে চান। তো হোপ যে হয়তো যখন কন্টেন্ট করতেছি তার কয়েক ঘন্টার ভেতরে আপনারা টেস্ট দল দেখতে পাবেন, কারণ টেস্ট তো আর খুব বেশি দিন বাকি নেই। টেস্ট দল দেখলে বোঝা যাবে যে আসলে কি হইতে যাচ্ছে। আর বোলিংয়ে বেশ কিছু ফাস্ট বোলারদের মধ্যে চেঞ্জ আসবে, সেগুলো আসলে ওই আপনার রোটেশন পলিসির কারণে চেঞ্জ আসবে। সেগুলো নিয়ে খুব বেশি কথা বলার কিছু নাই। তবে এই সব চেঞ্জকে ছাপায় শেষ পর্যন্ত চোখ থাকবে আমাদের মুশফিকের উপরে, যে শেষ পর্যন্ত শততম টেস্টটা খেলতেছেন, শততম টেস্টে কি করে, কিছু করুক বা না করুক, বাংলাদেশি একজন লিজেন্ড, সে তো বাংলাদেশের একজন লিজেন্ড। সেই শততম টেস্ট বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার হিসাবে খেলতে নামবে, প্রথম ক্রিকেটার হিসাবে বাংলাদেশের, এইটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া। সেই টেস্ট সিরিজটার অপেক্ষায় থাকলাম। সবার জন্য শুভেচ্ছা।